নমস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি খুব সাকসেসফুল বিদেশ যাত্রার পর্ব শেষ হলো এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দেশে যে তিনি গেছেন সেখানে ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট, ভারতের কোনটা দরকার, এই একটি আন্তর্জাতিক ক্রাইসিসের সময় ভারতকে আরও বেশি করে ইনসুলেট এবং আরও বেশি করে শক্তিশালী, আরও বেশি করে সেলফ রিলায়েন্ট কিভাবে করা যেতে পারে সেটাই তার একমাত্র লক্ষ্য ছিল। আপনারা এও দেখেছেন যে একটি আঞ্চলিক দল যে আজ থেকে 10 দিন আগে 15 দিন আগে পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে, যে আঞ্চলিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একেবারে অভূতপূর্বভাবে প্রত্যাখ্যান করেছে এবং যে আঞ্চলিক দলের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রীরা একে একে গর্তের মধ্যে ঢুকে গেছেন, সেই দলের কিছু সাংসদ আপনাদের মনে আছে আজ থেকে কয়েক বছর আগে তারা বিভিন্ন বিদেশি শক্তি, বিদেশি কংগ্লোমারেট কর্পোরেট গ্রুপস তাদের থেকে টাকা নিয়ে, গিফট নিয়ে তাদের হয়ে পার্লামেন্টে বিভিন্ন প্রশ্ন করত এবং এখানে বিশেষ করে কৃষ্ণনগরের মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার মহুয়া মৈত্র একেবারে সিদ্ধহস্ত, অর্থাৎ ভারতকে তিনি বিক্রি করে দিতে পারবেন। ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট জলাঞ্জলি দিয়ে তিনি বিদেশি এন্টারপ্রাইজ, বিদেশি ইন্ডাস্ট্রি, বিদেশি কোম্পানি, বিদেশি শক্তি অর্থাৎ অন্যান্য দেশ যারা ভারতের উত্থান চায় না সেই দেশের থেকে টাকা নিয়ে, বিভিন্ন উপহার নিয়ে পার্লামেন্টে তিনি প্রশ্ন করেছেন, একাধিকবার না বারবার করেছেন এবং ধরা পড়েছেন। কৃষ্ণনগরে কিভাবে তিনি জিতেছেন আপনারা জানেন, সেই ডিলিমিটেশন এখনো হয়নি, কিন্তু একটি বা দুটো অ্যাসেম্বলির জোরে তিনি জিতে এসছেন। কিন্তু এইবারে এই বিধানসভা নির্বাচনে 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ যেমন সারা পশ্চিমবঙ্গে তারা দেখিয়েছে তারা কাকে চায়, কি ধরনের শাসন চায়, কি ধরনের শাসক চায়, কৃষ্ণনগরের মানুষও দেখিয়ে দিয়েছে। তো বলি যে মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ, যার পশ্চিমবঙ্গের সাথে কোনো রকম লিঙ্ক নেই, একেবারে ডিলিঙ্কড, দিল্লিতে থাকে, কোনোদিন পশ্চিমবঙ্গে আসে না, পশ্চিমবঙ্গের মানুষের সাথে মেশে না, কথা বলতে পারে না, বাংলায় কথা বলতে পারে না, এই সাগরিকা ঘোষ এবং তার স্বামী রাজদীপ সারদেশাই গত 25 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করতে থেকেছেন গুজরাতের থেকে। তারা ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতি স্বীকার করবেন তাদের সামনে, করেননি এবং সেই জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে তাকে বিব্রত করার, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। আপনারা দেখবেন যে কংগ্রেস রাহুল গান্ধী যেমন আবোল তাবোল বকছেন, অন্যদিকে মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ যখনই প্রধানমন্ত্রী বিদেশে থাকেন তারা সরব হয়ে ওঠেন এবং এই অপারেশন সিন্দুর যখন হয়েছিল, যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং পাকিস্তানের বিভিন্ন এয়ারফোর্সকে এবং বিভিন্ন এরোড্রোমকে ধূলিসাৎ করেছিল, তখন তারাই কিন্তু আবার পাকিস্তানের হয়ে কথা বলেছিলেন এবং অপারেশন সিন্দুরকে তারা কটাক্ষ করেছিল। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিদেশে গেছেন তারাও ঠিক একই ধরনের ব্যবহার আচরণ করেছেন, কেননা এরা, আবার বলছি, বিদেশি শক্তির দ্বারা চালিত এবং তাদের দলের যে নেত্রী, যার একেবারেই এইসবের কোনো রকম মানে আন্ডারস্ট্যান্ডিং নেই, তিনি এদের ওপর কোনো রকম নিয়ন্ত্রণ আনতে পারেন না। এবং এখানে আরেকটা কথাও বলে রাখা উচিত যে আপনারা দেখে থাকবেন যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হারার পর বিদেশের একটি দেশে অর্থাৎ বাংলাদেশে, সেখানে জামাত এবং উগ্র মৌলবাদী যারা, তারা কিন্তু প্রচণ্ড দুঃখিত এবং এই উগ্র মৌলবাদীরা বাংলাদেশে, ঢাকায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়াকে মেনে নিতে পারেনি। এটা আমরা পরিষ্কারভাবে দেখেছি, সেই নিয়ে কোনোদিন একটি আলাদা প্রতিবেদন করব। আজকের বিষয় হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রা, খুব সাকসেসফুল বিদেশ যাত্রা এবং সেখানে আমরা দেখছি তিনি প্রথমে গেলেন ইউএইতে। আপনারা লক্ষ্য করে থাকবেন কয়েক ঘন্টার কিন্তু সেখানে ছিল, প্রায় শুধু কেবলমাত্র 2 ঘন্টা সেখানে গেলেন, তিনি কথাবার্তা বললেন,
এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু ইউএইর এমির, তার সাথে কথাবার্তা বলে তার সাথে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করে তিনি এগিয়ে গেলেন ইউরোপের দিকে। আমরা কি পেলাম, ভারত কি পেল? অনেকে অনেকে অর্থাৎ এই যে ইকোসিস্টেম, অ্যান্টি ভারত, অ্যান্টি ইন্ডিয়া কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, লেফট ইকোসিস্টেম যেটা দাঁড়িয়েছে, এবং যারা বিদেশি পৃষ্ঠপোষকতায় কিন্তু যারা থ্রাইভ করে, তারা এই প্রশ্নটা করছে। আমরা দেখলাম যে সাইবার সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি এবং ইনোভেশন ইন ডিফেন্স, এই ইউএইতে যে চুক্তিগুলো স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী, এই সব এরিয়াতে এগুলো কিন্তু ভারতবর্ষ বেনিফিটেড হবে। এবং এই যে তিনি স্বাক্ষর সেখানে করেছেন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস এর ওপর, অর্থাৎ আমাদের যে তেলের যে রিজার্ভ, আমাদের কাছে যে তেলের রিজার্ভ থাকবে, সেই তেলের রিজার্ভ এর জন্য একটি অসাধারণ চুক্তি কিন্তু স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর সাথে। আমি মনে করিয়ে দিচ্ছি, এখানে প্রথম স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ যাকে বলা হয়, পেট্রোলিয়াম রিজার্ভ, সেটা অটলজির সময় শুরু হয়েছিল। অর্থাৎ বিজেপি যখনই ক্ষমতায় তাকে দেশ নিয়ে ভাবে, দেশের সুরক্ষা, দেশের শান্তি, দেশের সমৃদ্ধি নিয়ে ভাবে, অটলজি প্রথম শুরু করেছিলেন। এবং এইবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চুক্তি স্বাক্ষর করলেন ইউএইর এমিরের সাথে, আমাদের পেট্রোলিয়াম রিজার্ভ, ক্রুড রিজার্ভ ভারতবর্ষের 70% বৃদ্ধি আগামী দিনে হবে। এবং পরিষ্কার করে প্রায় 30 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েলে 30 মিলিয়ন ব্যারেল, আবার আমি বলছি, এই 30 মিলিয়ন ব্যারেল ইউএই দেবে ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের জন্য। অর্থাৎ আমাদের ডেইলি যে রিকোয়ারমেন্ট, সেটা প্রায় 55 লক্ষ ক্রুড অয়েল ব্যারেল, সেখানে 30 মিলিয়ন ক্রুড অয়েল ব্যারেল ইউএই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় ভারতকে অ্যাডিশনাল তার অয়েল রিজার্ভের জন্য দেবে। 70% সেই অয়েল রিজার্ভ বাড়বে। এলপিজির সাপ্লাই নিরন্তর থাকবে, আরও বৃদ্ধি হবে, এটা তারা আশ্বস্ত করেছে আমাদেরকে। এবং শুধু তাই নয়, ইউএই আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 48,000 কোটি টাকা, $4 to $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে। কিসে ইনভেস্টমেন্ট করবে? ইনফ্রাতে, অর্থাৎ পরিকাঠামোতে, এবং ফিনটেকে ইনভেস্টমেন্ট করবে আগামী কয়েক বছরে ভারতবর্ষে ইউএই। অর্থাৎ ভারতের যুব শক্তি, ইউথ যারা, তারা অভূতপূর্ব, তাদের সামনে আগামী কয়েক বছরের মধ্যে সম্ভাবনা কিন্তু খুলে যাচ্ছে। এবং এই 5টা এই এমওইউ এই যে স্বাক্ষর হয়েছে, তার মধ্যে আরেকটি চুক্তি হয়েছে, সেটা হচ্ছে যে শিপ রিপেয়ার ক্লাস্টার। অর্থাৎ আপনাদের মনে আছে যে বিকশিত ভারতের কথা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 2024-এর মধ্যে বিকশিত ভারতের কথা, 2026-এ প্রায় 3 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে ভারত নিজের শিপ বিল্ডিং করবে। এটা কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এর সাথে সাথে এই যে শিপ রিপেয়ার ক্লাস্টার ওয়াডিনার গুজরাতে যে তৈরি হবে, এই পুরো এই যে শিপ বিল্ডিং যে অ্যাক্টিভিটি ইন্ডাস্ট্রি ভারতবর্ষে একটি খুব বৃহৎ আকার নেবে আগামী দিনে, এই চুক্তি কিন্তু খুব একটি বিশেষ কারণে তার সেই পুরো প্রচেষ্টাকে কিন্তু সাপোর্ট করবে। অর্থাৎ ভেবে দেখবেন 1-2 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী ইউএই গেলেন, ইউরোপ যাবার পথে সেখানে বসলেন, কথা বললেন, এই সব তিনি স্বাক্ষর করে শুধু আশ্বস্ত না, এগুলোকে কার্যকরী করে তিনি এগিয়ে গেলেন। এবার আমি বলি আবার আপনাদের ইউরোপের কথা একটু। এই যারা গতকাল তার ইটালিতে অসাধারণ এই যে ভিজিট হলো, সেই ভিজিট নিয়ে যারা খুব একেবারে তেলেবেগুনে হয়ে এসছেন, কেন তাদের যখন রেজিম ছিল, সেই রেজিমের সময় কিন্তু কোনো রকম এই ধরনের আমরা ডেভেলপমেন্ট দেখতেও পারি। ইউরোপে মোদিজি গিয়ে নেদারল্যান্ডে, আপনারা যদি দেখেন, নেদারল্যান্ডের ASML সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ান অফ দি বিগেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, এই ASML এর সাথে চুক্তি হয়েছে। এবং এই ASML টাটা ইলেকট্রনিক্সের সাথে মিলে
ভারতবর্ষে আরো বেশি করে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং যাতে হতে পারে। আপনারা যারা টেকনোলজির জগতের লোক, আপনারা যারা এইসব বোঝেন, জানেন, আপনারা বুঝবেন যে কত বড় একটি কাজ এখানে হয়েছে। টাটা প্লাস এএসএমএল আগামী দিনে সেমিকন্ডাক্টর বিপুল পরিমাণে ম্যানুফ্যাকচারিং হবে, প্লান্ট সেট আপ হবে, ইউনিটস হবে, সারা ভারতবর্ষে হবে, এবং সেটা যে পরিমাণে কর্মসংস্থান বাড়াবে সেটা যারা বিশেষজ্ঞ এবং যারা সত্যি নিরপেক্ষভাবে দেখছে প্রধানমন্ত্রীর এই ইউরোপ সফরকে, তারা কিন্তু বুঝতে পারছেন। তারপর তিনি সুইডেন গেলেন। আপনারা দেখেছেন যে সুইডেন, সেখানে এআই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি পার্টনারশিপ এই নিয়ে চুক্তি স্বাক্ষর হলো। অর্থাৎ এআইতে ভারত যেমন অগ্রগতি নিচ্ছে, একদিকে চায়না, একদিকে আমেরিকা, ভারত আগামী দিনে এআইতে একটি গ্লোবাল লিডার, ওয়ার্ল্ড লিডার হয়ে উঠে আসবে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পরিকল্পনা। এবং এই এআইকে আরও বেশি, এআই ইকোসিস্টেমকে আরও বেশি শক্তিশালী, প্রাসঙ্গিক ভারতবর্ষে করার জন্যে এই সুইডেনে তিনি এই চুক্তি স্বাক্ষর করলেন। এবং এই চুক্তির মাধ্যমে আগামী দিনে অনেক কর্মসংস্থান আবার বাড়বে। এবং আপনারা জানেন যে সুইডেন ভারতের যে শুক্রায়ন মিশন, যেটা ভিনাসে পাঠানো হবে, মানে মহাকাশ যান, তার সাথেও সুইডেন নিজেকে যুক্ত করলো। এবং আপনারা দেখেছিলেন, বিশেষ করে বাঙালি হিসেবে খুব গর্ব হয় যে সুইডিশ প্রধানমন্ত্রী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্পেশাল কমোমোরেটিভ গিফট, তার ফ্যাক্সিমিলি, গুরুদেবের ম্যানুস্ক্রিপ্টের ফ্যাক্সিমিলি উপহার দিলেন প্রধানমন্ত্রীকে। তারপর প্রধানমন্ত্রী এগিয়ে গেলেন নরওয়ে। এবং আমি খুব সংক্ষেপে বলছি, মূল কথাগুলো এই কারণে বলছি, আমাদের বোঝা উচিত, যারা প্রশ্ন করছেন যে ভারতবর্ষ কি পেল, ভারতবর্ষ কি পেল, সেই কথাটাই আমি বলার চেষ্টা করছি। তিনি নরওয়েতে গিয়ে যে ইএফটি, ইকোনমিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা হলো, সেটা টার্গেট করেছে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট, অর্থাৎ প্রায় 9.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এই নরওয়ে করবে ভারতবর্ষে। এবং এই ইনভেস্টমেন্ট ভারতবর্ষে করবে, অর্থাৎ 10 লক্ষ চাকরি আগামী 15 বছর, 10 লক্ষ কর্মসংস্থান, 10 লক্ষ কর্মসংস্থান আগামী 15 বছর এই ইনভেস্টমেন্টের দরুন ভারতবর্ষে হবে। এবং এই যে প্রায় 9.5 লক্ষ কোটি টাকা যে ইনভেস্ট করছে নরওয়ে, এই ইনভেস্টমেন্টের দরুন পরিকাঠামো, টেকনোলজি এবং যাতায়াত, যোগাযোগ বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। তারপর তিনি ইটালি গেলেন। ইটালিতে আপনারা দেখেছেন যে কিভাবে সেই মেলোডি টফি তিনি প্রমোট করলেন, পার্লের একটি ব্র্যান্ড, ভারতীয় ব্র্যান্ড। আমরা সবাই মেলোডি টফিকে, অনেকে আমাদের জেনারেশনের, যারা আমরা খেয়ে বড় হয়েছি, সেই মেলোডি ব্র্যান্ড তিনি প্রমোট করলেন ইউরোপে গিয়ে। এবং ইতিমধ্যে কিন্তু গত 12 বছরে ভারতের যে টফি, যে কনফেকশনারির যে ইন্ডাস্ট্রি, সেটা সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়েছে। ইটালিতে গিয়ে তিনি একটি 20 বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 2 লক্ষ কোটির 20 বিলিয়ন ইউরো ট্রেড প্লে, অর্থাৎ এখন 14 বিলিয়ন ইউরো হচ্ছে ইটালি এবং ভারতের যে ট্রেড, আগামী দিনে সেটা 20 বিলিয়ন হবে। অর্থাৎ এই যে বাণিজ্য, পরস্পর যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, এর আরো বৃদ্ধি, বিশাল গুণ বৃদ্ধি দেখবে আগামী দিনে। প্রায় আমরা দেখছি 2 লক্ষ কোটি টাকা, অর্থাৎ চায়নাকে বাইপাস করা, একটি ডিফেন্স, এই যে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইটালি এবং ভারতের যে চুক্তি স্বাক্ষর হলো, এবং এটা ঠিক হলো যে আগামী দিনে আমরা ডিফেন্স কোঅপারেশন করব, বিভিন্ন স্তরে টেকনোলজির আদান প্রদান হবে। এতে কিন্তু আমাদের ডিফেন্সের যে একটি রোডম্যাপ, একদিকে আমরা আত্মনির্ভর হচ্ছি, আমরা বিদেশি টেকনোলজি এনে নিজেদের মতন করে সেই টেকনোলজি ভারতের প্রেক্ষাপটে বা ভারতের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবহার করছি। এইটা কিন্তু ইটালির সাথে এই চুক্তির মাধ্যমে আগামী দিনে আরও সুদৃঢ় হবে। ওই জন্য আমরা অনেক কিছু পেয়েছি। আমরা টেকনোলজি থেকে, এআই থেকে, পরিকাঠামো থেকে, তেল থেকে, এনার্জি থেকে এবং বাণিজ্য থেকে, ডিফেন্সের সাপোর্ট, এই সব মিলিয়ে কিন্তু গত এই প্রায় 6 দিনের যে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ছিল, সেই বিদেশ সফরে তিনি এটা করতে পেরেছেন।
ভারত ইন্ডিয়া ফার্স্ট তার যে পরিকল্পনা, তার যে ভিশন, সে ইন্ডিয়া ফার্স্টকে মাঝখানে রেখে, ওই জন্য যে যে নেতা নেত্রীরা, যে মেম্বার্স অফ পার্লামেন্টরা বিদেশি কোম্পানির থেকে, বিদেশি কংগ্লোমারেট থেকে, বিদেশি শক্তিদের থেকে টাকা নিয়ে প্রশ্ন করেন, পার্লামেন্টে করেন, মিডিয়াতে করেন, তাদের প্রশ্নের কথায়, তাদের প্রশ্নে আপনারা কোনো রকম কান দেবেন না, কোনো রকম কান দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর একটি ঐতিহাসিক সফর, এবং সেই ঐতিহাসিক সফরের মাধ্যমে একটি এই যে গ্লোবাল ক্রাইসিসের মধ্যে ভারত নিজের পজিশনকে আরও সুদৃঢ় আগামী দিনে করতে পারবে।